আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আজকে লাইভে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সাবেক ছাত্রলীগের সভাপতি এমনকি বাগেরহাট জেলা ৪ আসনের সংসদ সদস্য এইচ.এম. বদরুজ্জামান সোহাগ স্যার। আরো একজন বিশেষ অতিথি আছেন বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুন দেওয়ান সাহেব। আমরা সর্বপ্রথম চলে যাব প্রধান অতিথি এইচ.এম. বদরুজ্জামান সোহাগ স্যারের কাছে। তো স্যার, আপনি শুরু করেন। প্রত্যেকটা মানুষ সে যে আদর্শেরই হোক না কেন তাকে আমরা ধারণ করি, কিন্তু এই যে ৭১-এর পরাজিত শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে না, তারা বারবার আমাদের উপরে এভাবে আঘাত করেছে। এবং তারা আপনারা দেখেছেন যে ৭৫-এর পরে আওয়ামী লীগের উপরে কিরকম নির্যাতন হয়েছে। আপনারা দেখছেন ২০০১ সালের পরে কিভাবে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে। তারপরেও আমরা কিন্তু তাদেরকে, যেহেতু এই অপরাধীরা, আমি তাদেরকে অপরাধী বলবো, তারা এই অপরাধীরা বা এই পরাজিত শক্তি যারা তারা এই সমাজেরই অংশ, আমরা তাদেরকে নিয়েই এই বাংলাদেশকে বিনির্মাণ করতে চেয়েছিলাম। এবং আমাদের নেতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি একজন ভিশনারি লিডার। তিনি বাংলাদেশকে এই তরুণ প্রজন্মের জন্য স্টেপ বাই স্টেপ তিনি গড়ে তুলেছিলেন। তিনি ২০০৮ সালে, আপনারা জানেন যে ২০২১ সাল পর্যন্ত একটা টার্গেট দিয়েছিলেন, তারপরে ২০৩১ সাল পর্যন্ত, ২০৪১ সাল পর্যন্ত, এভাবে ২০৭১ সাল পর্যন্ত, এবং উনি ডেল্টা প্ল্যান দিয়েছিলেন, যেটা আপনারা জানেন যে ২১ সাল পর্যন্ত। আমি আজকে আপনার প্রথম যে প্রশ্ন ছিল সেখান থেকে বলছি যে দেখুন, প্রতিবাদ তরুণরাই করবে। কারণ এই বাঙালি জাতি যতবারই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, এই বাঙালি যতবারই সংকটে পড়েছে, পথ কিন্তু তরুণরাই দেখিয়েছে। সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, সেই বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, ভগৎ সিং সবাই বয়সে তরুণ ছিলেন। সেই সময়ে যারা মোটিভেশন তৈরি করেছেন, সেই প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন, তারা তরুণ ছিলেন এবং শিক্ষক ছিলেন। আজকে বাংলাদেশে যেভাবে শিক্ষক লাঞ্ছিত হয়েছে, শিক্ষকদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে, আজকে তারা বসে নাই। আমাদেরকে মোটিভেশন তৈরি করতে হবে এবং এই তরুণদেরকে বলবো, রবীন্দ্রনাথের ভাষায়, ওরে নবীন, ওরে কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা। আজকে বাংলাদেশকে বাঁচাতে হবে। কারণ আজকে যারা প্রবীণ, স্যার, যারা মশাই কামড়ায়, একটা মিনিট থামেন স্যার, একটু মশার কয়েলটা জ্বালাই স্যার। কন্ট্রিবিউশন ছিল, একটু মিনিট থামেন স্যার। যারা মুক্তিযুদ্ধ করেছে, আচ্ছা আজকে না স্যার, বয়সের ঠিক আছে, ভারে আপনাকে থামানো আজকে উচিত তারা হবে না, যখন বলেন। নিস্তেজ, তাদেরকে আজকে হুডে যেভাবে অপমান করা হচ্ছে, যেভাবে আজকে আমাদের এই বিভিন্ন প্রফেশনালদেরকে যেভাবে আজকে লাঞ্ছিত করা হচ্ছে, এই তরুণরাই বাংলাদেশকে পারি রক্ষা নাই স্যার, করবে, ধরতে পারি এই নাই। তরুণরাই এর প্রতিবাদ করবে। আপনি যেটা বলছিলেন যে রাজাকারের ঘৃণা স্তম্ভে জুতা মারা, দেখুন, আমরা বাংলাদেশকে গড়তে চাই। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে শিখিয়েছেন বাংলাদেশকে কিভাবে গড়তে হয়। আমরা ধ্বংস চাই না। আমরা এই তরুণদেরকে আহ্বান করব যে আজকে বাংলাদেশকে যারা উল্টো পথে নিয়ে যেতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। কারণ বাংলাদেশ কখনোই এরকম সমৃদ্ধ বাংলাদেশ ছিল না। আমরা জানি যে এই বাংলাদেশে একসময় খাদ্য ঘাটতির বাংলাদেশ ছিল। এই বাংলাদেশে একসময় মানে বিশ্বের দরবারে আমাদেরকে হাত পাততে হতো। এই বাংলাদেশ একটা প্রাকৃতিক দুর্যোগ কবলিত বাংলাদেশ ছিল। আপনারা জানেন যে এই দেশটাকে বঙ্গবন্ধু স্বাধীন করেছে, আমাদের স্বাধীন সার্বভৌম পতাকা উপহার দিয়েছে, আমাদের একটা মানচিত্র উপহার দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। মাত্র ৩৪ বছর বয়সে আওয়ামী লীগের হাল ধরে ২১ বছর রাজপথে লড়াই করেছেন। ওনার সেই সময় ওনার ২ সন্তান, তারা কিন্তু শিশু ছিল। তাদেরকে উনি মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে জনগণের সাথে পায়ে পা মিলিয়ে, হাতে হাত রেখে উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এবং উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথমেই উনি ওনার যে রাজনৈতিক দর্শন, সেটা হচ্ছে বাংলাদেশের প্রপার্টি রিডাকশন করা, খাদ্য ঘাটতির বাংলাদেশকে উনি খাদ্য উদ্বৃত্তের বাংলাদেশে পরিণত করেছিলেন। উনি আমাদের কৃষিকে সবচেয়ে প্রায়োরিটি দিয়েছিলেন উনি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়। উনি যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন, তখন উনি বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করার জন্য, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উনি পাওয়ার জেনারেট করেছেন, পাওয়ার সেক্টরকে প্রায়োরিটি দিয়েছেন। অনেকেই ওনার সমালোচনা করেছেন, অনেকে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে সমালোচনা করেছেন। হয়তো আমাদের বর্তমান তরুণরা মনে করতেছেন যে
আজকে বিশ্বের সাথে গ্লোবাল কন্টেস্টে আমরা হয়তো ততটা ডিজিটাল হতে পারিনি, কিন্তু আপনাদেরকে ভুলে গেলে চলবে না। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন সরকার বলেছিল যে বাংলাদেশ যদি গ্লোবালি কানেক্টেড হয়, বাংলাদেশের সাইবার ক্রাইম হবে, বাংলাদেশ ইনসিকিউর হবে। সেই সময় সেই সাইবার কেবলের সাথে, সাইবার নেটওয়ার্কের সাথে বাংলাদেশকে তারা যুক্ত করে নাই। আপনারা জানেন যে সেই সময়ে আপনার যখন 96 সালে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে আইটি নলেজ দেওয়ার জন্য উনি ব্যক্তিগত উদ্যোগে ছাত্রলীগকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলেছিলেন। এই হচ্ছে শেখ হাসিনার চিন্তা ভাবনা। আর উনি বাংলাদেশে আপনারা জানেন যে মাত্র $570 ইনকামের বাংলাদেশকে উনি $3000 নিয়ে এসেছিলেন। উনি বাংলাদেশের যে সোশ্যাল সিকিউরিটি উনি স্থাপন করেছিলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, ভিজিএফ, ভিজিডি, বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে দরিদ্র মানুষের দারিদ্র দূরীকরণ করেছিলেন, নিম্ন আয়ের মানুষকে সামাজিক নিরাপত্তা দিয়েছিলেন। আজকে সেই সুবিধা কি মানুষ পাচ্ছে? উনি আপনারা জানেন যে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে গ্রামকে শহরে পরিণত করেছিলেন। তা আমি এই তরুণদেরকে বলবো, আপনারা ভাবুন, আপনারা জাস্টিফাই করুন যে কোন অবস্থা থেকে বাংলাদেশকে কোন অবস্থায় নিয়ে এসেছে, এবং এই নিয়ে আসার জন্য জননেত্রী শেখ হাসিনার কন্ট্রিবিউশন কতটুকু। যদি আপনারা মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা এদেশের জন্য, আমি মনে করি বঙ্গবন্ধুকে যেভাবে এই মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুকে যেভাবে জিয়াউর রহমান বা বিএনপি জামাত তারা যেভাবে ইতিহাস থেকে মুছে ফেলতে পারে নাই, জননেত্রী শেখ হাসিনাকেও এই জামাত, ইউনুস জোট এরা কোনোদিন মুছে ফেলতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এখনো প্রাসঙ্গিক, এবং এটা আরো 100 বছর তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা প্রাসঙ্গিক হিসেবে থাকবেন। অতএব আজকে দেশকে রক্ষা করতে হবে। আমরা দেশের জন্য লড়তে চাই, এবং সেই লড়াইটা আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরাই করবে। আমরা বাংলাদেশের আজকে যে তরুণ প্রজন্ম আজকে প্রতারিত হয়েছে, এবং প্রতিনিয়ত আজকে এই জামাত শিবিরের মিথ্যাচার, তাদের ধর্মীয় অপব্যাখ্যা, আজকে কে প্রতারিত হচ্ছে না? আলেম ওলামারাও তো আজকে প্রতারিত হচ্ছে। আজকে আলেম ওলামারা নিগৃহীত হচ্ছে। ইমামরা আজকে স্বাধীনভাবে মসজিদে মেম্বারে বসে কথা বলতে পারছে না। যদি তারা জামাতের বিপক্ষে কথা বলে, ওই সব ইমামদেরকে আজকে নাজেহাল করা হয়। অর্থাৎ আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ, ছাত্র, যুবক, শ্রমিক, আলেম ওলামা সবাই, এবং নারী, আজকে নারী জাতি সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে এই জঙ্গিদের হাতে। অতএব আমি মনে করি সবাই আজকে জেগে উঠবে, এবং বাংলাদেশ আবারও সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মতো, মুক্তিযুদ্ধের মতো আর একটা লড়াই হবে, এবং সেই লড়াইয়ে তরুণরাই নেতৃত্ব দেবে, এবং তরুণরা বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্যই লড়বে। হ্যাঁ, আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, এবং সেই জন্যই আজকে দেশে বিদেশে আজকে যে যেখানে আছে, আমরা জানি যে সারা পৃথিবীতে আমাদের প্রায় 33 কোটি বাঙালি, এই সমগ্র বাঙালির একমাত্র রাষ্ট্র হচ্ছে সেটা বাংলাদেশ। আজকে সারা পৃথিবীতেই আমাদের লড়াই চলছে। এই লড়াইটা আপনারা যেভাবেই নেন না কেন, মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সমরে যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, গেরিলা যুদ্ধ করেছে, কিন্তু সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও যারা গান গেয়ে আপনার বিভিন্ন নাটক করে, নাটিকার মাধ্যমে যারা মুক্তিযোদ্ধাদেরকে সেদিন সাহস জুগিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে যারা প্রেরণা দিয়েছে, আজকেও সারা পৃথিবীতে বাঙালি কমিউনিটিতে যে যেখানে আছেন, আজকে দেশের তরুণদেরকে আজকে মোটিভেটেড করুন, জাগরণ সৃষ্টি করুন। কারণ আমরা আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি একে রক্ষা করতে হবে। আমাদের আজকে বাংলাদেশে আমাদের কারো নিরাপত্তা নাই, মা বোনদের নিরাপত্তা নাই, আলেম ওলামাদের নিরাপত্তা নাই, শিক্ষক, সাংবাদিক, কারোর নিরাপত্তা নাই। তো দর্শক, এতক্ষণ শুনলেন বাগেরহাট জেলা 4 আসনের সংসদ সদস্য, সাবেক এমপি এইচ.এম. বদরুজ্জামান সোহাগ সাহেবের কথা। এখন শুনবেন আমাদের খায়রুল দেওয়ান সাহেবের কথা। তো খায়রুল দেওয়ান সাহেব, আপনি শুরু করেন।